ক্রিকেট শোয়ের ফ্রি হিটে স্বাগত দর্শক। আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে কথা বলার সময় এসেছে। বেশিরভাগ কমেন্ট আজকে মৌ তামিম ইকবালকে নিয়ে এসেছে স্বভাবতই। প্রথম কমেন্টটাই তাকে নিয়ে এমডি রবিউল আলম, তিনি বলছেন আমার মনে হয় 2023 ওডিআই বিশ্বকাপে তামিমকে না নেওয়ার যে নাটক নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবি করেছিল, সেই নাটকই তামিমের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। এই বিষয়ে আপনার বা আপনাদের মতামত বা আলোচনা কি মৌ আপনার আলোচনা? না, এখানে আসলে সরাসরি বিসিবিকে দোষ দেওয়ার তো কোনো কারণ নাই, কিংবা আপনি সরাসরি আবার তামিমকেও কিছু বলতে পারবেন না। পুরো ব্যাপারটা কিন্তু জাতির সামনে এক্স্যাক্টলি পুরো ব্যাপারটা কিন্তু আমার মনে হয় না যে একদম টু দ্য পয়েন্টে সবাই জানে। সবাই ভাষা ভাবে জানে এবং ভাষা ভাবেই সবাই সেই ধারণা নিয়ে বসেছে এবং সেভাবে বলেছে। বিসিবি এবং তামিমের মধ্যে 2023 ওডিআই বিশ্বকাপের আগে যা হয়েছিল এটা একমাত্র মানে টু দ্য পয়েন্টে তো বিসিবি আর তামিম ইকবালই বলতে পারবেন। এখানে আসলে দোষারোপের কিছু নাই। যেই জলঘোলা হয়েছিল বাট সেটার কারণে ক্যারিয়ার শেষ এমন বলা যায় না। হয়তোবা সেটার একটা ক্ষোভ তামিমের রয়েছে, সেই ক্ষোভ থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সেটাও হতে পারে। আবার হতে পারে যে না, আসলে এটা হওয়ারই ছিল। নিশ্চয়ই কোনো একদিন যদি তামিম ইকবাল কিংবা নাজমুল হাসান পাপন যদি অটোবায়োগ্রাফি লিখেন তাহলে হয়তো আমরা সেটা জানতে পারবো। পরের কমেন্টটাও একই রকম কমেন্ট। মোস্তফা হাকিম ফয়সাল, তিনি বলছেন তামিমের সাথে 2023 সাল হতে যা যা হয়েছে সবগুলো আমরা জাতি হিসেবে সবকিছু শুনতে চাই, যাতে করে ভবিষ্যৎ কোনো ক্রিকেটারের সাথে এমনটা না হয়, কোনো রাজনৈতিক দল যাতে কোনো ক্রিকেটারকে আঘাত করতে না পারে, এটা আমাদের জানা। খুব চমৎকার একটা কমেন্ট ফয়সাল করেছেন। পলিটিক্স আর ক্রিকেট কেন একসাথে মিশবে? মানে যখন ইন্ডিয়া পাকিস্তান খেলা হয় তখন আমরা এই কথাটা বারে বারে বলি, কিন্তু আমাদের দলের অভ্যন্তরীণ একটা ইস্যুতে কেন পলিটিক্স? ওইটা আপনার ওই ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারটা ওই রাইভালরিকে আরো বেশি মানে প্রাণ দেয়, আরো তরতাজা করে, আরো বেশি এক্সাইটেড করে। কিন্তু মানে এখানে তো আপনার এটা তো কোনো এক্সাইটমেন্টের ব্যাপার না। আপনার এখানে আপনার দেশের পলিটিক্স, দেশের ক্রিকেটারের সাথে যদি মানে একটা দহরম মহরম রেশারেশি বা ভালো একটা মানে মেলবন্ধন হয়, আলটিমেটলি সেটা কি এক পর্যায়ে আসলে মানে একটু নেগেটিভ হয়ে দাঁড়ায় আসলে। ওকে, পরবর্তী কমেন্ট রয়েছে। পরবর্তী ইমরানুর রহমান, তিনি বলছেন আমি চ্যাম্পিয়ন্স ট্রফি চাই না, আমি চাই তামিম সাকিবের বন্ধুত্বের বন্ধন। তারা দুজনই যেন ইভেন্টে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করে। নোট দিয়েছেন তিনি, তামিম সাকিবের খেলা ও বন্ধুত্বের বন্ধন শুধু আমি চাই না, বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী চায়, একেবারেই নিঃসন্দেহে বাংলাদেশের সবাই চায়। শুধু সাকিব তামিমরা, গোটা টিমটা যারা খেলে সবার মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকুক, পুরো দেশ চায়, সবাই চায়। আমি ভেবেছি আপনি শুধু সাকিব তামিম বললেন না, বলে একটা পজ দিলেন। আমি ভাবলাম শুধু সাকিব তামিম চায় না এটা বলতে চাচ্ছিলেন, তো ভাবলাম ঠিক আছে, যাই হোক, চান না তারা জানেন। আমার মনে হয় না, যাই হোক, তাদের বন্ধুত্বের ব্যাপার তারা খোলাসা করেই দিয়েছেন। আসলে বন্ধুত্ব থাকতেই হবে একটা দলে, একসাথে খেলতে হলে, সেটা নিশ্চয়ই নয়, কিন্তু একটা বিগ লস। আপনি দেখেন একজনের সাথে আরেকজনের কি কম্পিটিশন থাকতে পারে না? অবশ্যই টিমের মধ্যে হেলদি কম্পিটিশনটাই তো আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আদারওয়াইজ হেলদি কম্পিটিশন থাকতেই হবে। কিন্তু এই কম্পিটিশন শত্রুতাতে পরিণত হয়ে যাওয়া তো আসলে ভালো না, তাই না? তো তাদের বন্ধুত্বটা আসলে কতটুকু বৈরিতায় গেছে এটা তারাই ভালো বলতে পারেন। এবং যেটা তিনি বলছেন যে তিনি সাকিব তামিমের বন্ধুত্ব চান, চ্যাম্পিয়ন্স ট্রফি চান না, এটা আবার একটু বেশি হয়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা চাই, আবেগপ্রবণ হয়ে গেছে, হ্যাঁ সেটাই, বাট ইয়া উই রেসপেক্ট ইওর আবেগ। নিশ্চয়ই। পরের কমেন্টে যাব। জুবাইর আহমেদ, তিনি কমেন্ট, এটাও আরেকটা আবেগপ্রবণ কমেন্ট, কিন্তু লর্ডসের অনার্স বোর্ডে বাঙালি ক্রিকেটারের নাম ডাউন দ্য উইকেটে এসে পোর্ট অফ স্পেনের সীমানায় জহির খানকে উড়িয়ে মারা সে বিস্ময়কর বালক। শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা হাতে নেমে যাওয়া সেই অকুত ভয়। বঙ্গের ক্রিকেটের সেরা ওপেনার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবশেষে বিদায় জানান। আপনার জন্য শুভকামনা রইল, তামিম ইকবাল খান। মনে হচ্ছে যেন আমাদের নস্টালজিক করে দিলেন, একদম শৈশব কৈশোরের একটা জার্নি তিনি এক্সপ্লেন করলেন তার কথায়। আসলে 2007-এ যখন তামিম ইকবালকে প্রথম নোটিস করেছি আমি, তখন সেই ম্যাচটা বাংলাদেশ জিতবে সেটা অবিশ্বাস্য ছিল। ইন্ডিয়ার মতো টিম তখন, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়ের মতো প্লেয়ার আছেন, জহির খানের মতো এত প্রমিনেন্ট একজন পেসারকে তিনি যেভাবে সে ছক্কা হাঁকিয়েছেন। সে ম্যাচে সাকিব আল হাসানও মনে হয় 50 করেছিলেন, মুশফিকুর রহিমও 50 করেছিলেন, ইফ আই এম নট রং। কিন্তু আলাদা করে নজরটা কেড়েছিলেন তামিম ইকবাল। পরদিন পেপারে বলুন বা মিডিয়াতে বলুন, সবখানে পাড়ার মহল্লায় বলুন, চায়ের দোকানে বলুন, তামিম ইকবালকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল যে এত ফিয়ারলেস ক্রিকেটার, মাত্র 17 বছর 18 বছর বয়স, এটা কে, মানে হু ইজ দিস? তখন কথা হচ্ছিল যে নাফিস ইকবালের ভাই, কে বলছে আকরাম খানের ভাতিজা, নতুন করে তাকে চেনা, সেগুলো আজকে খুব মনে পড়ছে আসলে। যে লর্ডসের অনার্স বোর্ডের তার নাম ওঠা, এর আগেও তিনি বেশ সমালোচনায় পড়ে গিয়েছিলেন।
টানা অনেকদিন ভালো খেলতে পারছিলেন না। এখানে এশিয়া কাপের ব্যাক টু ব্যাক 4টা 50-র কথা তিনি উল্লেখ করেননি। চার আঙ্গুল দেখি অনেকগুলো মোমেন্ট কিন্তু তামিম ইকবাল আমাদেরকে উপহার দিয়েছেন সমস্ত স্ট্যাটসের ঊর্ধ্বে। নস্টালজিক সব মোমেন্ট আসলেই মনে পড়ে, মানে স্কুল পালিয়ে পরীক্ষা বাঙ্ক করে তারপর আসলে তাদের খেলা দেখা, ইট ওয়াজ অ্যামেজিং। নিশ্চয়ই পরের কমেন্ট। পরবর্তীতে কমেন্ট করেছেন মোহাম্মদ রাসেল মিয়া। তিনি 3টা প্রশ্ন করেছেন। প্রশ্ন 1, শাকিব খান কি আবার দল কিনবে? প্রশ্ন 2, তামিম কি একটু বেশি অভিনয় করে ফেললো না? প্রশ্ন 3, ঢাকার কি এখনো প্লে অফে যাওয়ার চান্স আছে কি? তামিমকে নিয়ে আমরা অনেক কথা বলেছি ইতিমধ্যে। তামিম আসলে অভিনয় করে ফেলেছে কিনা ব্যাপারটা তেমন না, প্রত্যেকেরই একটা নিজ নিজ জায়গা থাকে এবং তামিম আসলে নিজ জায়গা থেকে যা ফেস করেছে, যা এক্সপিরিয়েন্স করেছে, যা অনুভব করেছে তার প্রতিফলনই আমরা আসলে দিন শেষে দেখতে পেয়েছি। এবং বাকি দুটো যে প্রশ্ন রয়েছে, শাকিব খান আবার দল কিনবে কিনা, শাকিব খান ভালো বলতে পারবেন। এবং ঢাকার এখনো প্লে অফে যাওয়ার চান্স অবশ্যই আছে। এখনো তাদের হাতে 6টা ম্যাচ বাকি আছে। সেই 6টা ম্যাচ যদি ঢাকা দুর্দান্তভাবে কামব্যাক করে, 12টা পয়েন্ট নেয়, হতেও পারে, কারণ এখন সর্বোচ্চ 12 পয়েন্টে রংপুর আছে। যদি বাকি ম্যাচগুলো রংপুর হারে, মানে আছে না একটা হিসাবের সমীকরণে, অসম্ভব সমীকরণের মধ্যে ঢাকা পড়ে গেছে, অসম্ভব সমীকরণ, কিন্তু আসলে একেবারে ফেলে দেওয়ার মতো না যে কাগজে কলমে সুযোগ আছে, কিন্তু ক্রিকেটের প্র্যাকটিক্যালিটি বিবেচনায় হয়তোবা খুব একটা সুযোগ হয়তোবা নেই। পর কমেন্ট আরফান আহমেদ অপু, তিনি বলছেন ঢাকার কোচ সুজনকে কি চেঞ্জ করা যায় না? তার অধীনে ঢাকা কি জিততে পারবে? আমি মনে করি ঢাকার কোচ সালাউদ্দিন স্যারকে করলে ভালো হতো, ঢাকার জন্য বড্ড দরদ লাগছে। ওকে, মানে তিনি একটা গঠনমূলক সমালোচনা করে শেষমেশ তিনি একটা খোঁচা দিলেন কিনা আমি জানি না, বাট হ্যাঁ, খালেদ মাহমুদ সুজনের কোচিং নিয়ে কিন্তু আরও প্রশ্ন এসছে। আরেকটা কমেন্ট যদি পড়ি, এটা সম্ভবত শরীফ আহমেদ, তিনিও বলেছেন ঢাকার কোচ সুজনকে নিয়ে কিছু বলবেন। খালেদ মাহমুদ সুজন অ্যাজ এ কোচ ভেরি এক্সপেরিয়েন্স, তার অনেক কৃতিত্ব আছে। এই ঢাকাকে তো তিনি মনে হয় বিপিএল একবার চ্যাম্পিয়ন হয়েছেন। হ্যাঁ, ঢাকা ফ্র্যাঞ্চাইজি তখন আলাদা ফ্র্যাঞ্চাইজি ছিল, বাট এই ঢাকাকে কিন্তু শিরোপাটা, বিপিএল শিরোপা তিনিই জিতিয়েছিলেন। কিন্তু গত সিজন থেকে এখন অবধি মনে হয় টানা 17টা ম্যাচ, 17টা কালকেটা নিয়ে 17টা ম্যাচে জয় নেই। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, কারণ ঢাকার টিমটাও খুব যে ফেলনা টিম তা কিন্তু নয়, যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে। জাতীয় দলের প্লেয়ার আপনি দেখুন, লিটন দাস আছে, তাদের পারফরম্যান্সও দেখুন, যথেষ্ট ইমপ্রুভ করছে, কিন্তু আনফরচুনেটলি আসলে ভেরি আনফরচুনেট। আর কোচ পরিবর্তনের কথা তিনি বলেছেন টুর্নামেন্টের মাঝখানে, তো আসলে হুট করে প্রয়োজন নেই খুব একটা আসলে এখানে। আমি মনে করি খালেদ মাহমুদ সুজনের খুব একটা সমালোচনা হচ্ছে সেটা না, আপনার পরিসংখ্যানটা হয়তো দেখা যায় যে টানা 16টা ম্যাচ তার অধীনে হারা, বাট মানে অনেকগুলো ক্লোজ ম্যাচ বা অনেকগুলো আসলে মানে আনফরচুনেট ম্যাচ তারা হেরে গেছে। কমেন্ট কাউসার আহমেদ, তিনি বলছেন ক্রিকেটে অন্যান্য দেশে এরকম অনেক কম দেখা যায়, নিজের আইডি থেকে অবসর নেওয়া, এটা কি লজ্জার নয়? নুরুল হাসান কি তবে আমাদের ভবিষ্যৎ ট্রাম্প লিডার হতে যাচ্ছেন টি-20 দলে? জাকির হাসান তাকে টপ অর্ডারের জন্য কেমন দেখেন আপনারা? আশা করি প্রশ্নগুলোর উত্তর পাবো। ট্রাম্প লিডার ব্যাপারটা কি বল? ট্রাম্প কার্ড মনে হয়, ট্রাম্প কার্ড, ডোনাল্ড ট্রাম্প মাথায় আসছিল, যাই হোক তিনি একটু এদিক সেদিক করে ট্রাম্প লিডার বানিয়েছেন। ওকে, হ্যাঁ, এই যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে রিটার করে আমরা সত্যি বলছিলাম যে এটা আসলে আমাদের দেশে কি বলবো, আসলে আমরা আনফরচুনেট, আমরা দুর্ভাগা যে মাঠ থেকে দেখে খারাপ একটা ব্যাপার দেখেন, মানে মাঠ থেকে অবসর নেওয়ার যে একটা ট্রেন্ড, সেটা আমাদের এখানে স্ট্যাটাস দিয়ে অবসর নেওয়ার ট্রেন্ড হয়ে যাচ্ছে। দেখুন, মাশরাফি বিন মুর্তজাকে রাউন্ড অফ দিয়ে রিটায়ার করানোর ব্যাপারটা আমরা দেখেছিলাম, কিন্তু তখন কিন্তু তিনি রিটায়ার করেনি, যদিও তার শেষ আন্তর্জাতিক ম্যাচ সেটা হয়ে আছে, কিন্তু তখন কিন্তু তিনি সবে ক্যাপ্টেন্সি ছেড়েছেন। তারপর এই তামিম ইকবাল খান তাকে কাঁধে তুলেছিলেন, সেটাই কিন্তু আমাদের একমাত্র মেমোরেবল মোমেন্ট হয়ে আছে যে ইন্টারন্যাশনাল এত বড় ক্রিকেটার, তাকে একটা সম্মান দিয়ে বিদায় জানানো, এটা আমরা কেন পারি না এটা আমরা জানি না। দেখুন, সচিন টেন্ডুলকার যখন রিটায়ারমেন্টে গেছেন ওয়াংখেড়েতে, তার নিজের হোম ভেন্যুতে টেস্টে, তখন তার স্পিচটা কিন্তু কি বলবো, সেই বছরে সারা দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট স্পিচেস হয়ে আছে। এত লম্বা স্পিচ, কিন্তু কেউ বোর হয়নি, সবাই তন্ময় হয়ে অনেক, এবং আরো শুনতে চাইছে সবাই, এমন ছিল ব্যাপারটা। এরকম চিত্র আমরা কবে দেখতে পাবো আমরা জানি না। এখন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ দুজনই ভরসা, তাদের দুজনকে যদি আমরা সেই প্রাপ্য সম্মানটা যদি দিতে পারি, তাহলে হয়তো বা সেটা সম্ভব হতে পারে। পরের কমেন্ট এমকে নাজিম, তিনি বলছেন ঢাকার জয়ের দেখা না পাওয়ার পেছনে আসলে কি, কাকাকে দোষী মনে করছেন আপনারা? টিম নাকি ম্যানেজমেন্ট নাকি বোলিং লাইন আপ? প্লিজ অ্যান্সার দ্য কমেন্ট। আমার মনে হয় ওভারঅল সবগুলো ফ্যাক্টর একটু একটু করে জড়িত। ব্যাটিংটা শেষ কয়েকটা ম্যাচে ভালো করছে, কিন্তু শুরুর ভাগে কিন্তু ব্যাটিংটাতেও খুব একটা স্বচ্ছন্দ ছিল না ঢাকা ক্যাপিটালস। হয়তোবা নতুন ফ্র্যাঞ্চাইজি, তো বোলিংটা মুস্তাফিজও তো গেম চেঞ্জার, তাই না? আমার কাছে মনে হয় নতুন ফ্র্যাঞ্চাইজি তো, সেই কারণে হয়তোবা আসলে তারা ঠিক গুছিয়ে উঠতে পারেনি। মাঠের বাইরের লজিস্টিক্যালি সবগুলো এত পরিচ্ছন্ন, কিন্তু মাঠের ভেতরের খেলাটা কেন ক্লিক করছে না, সেটা আসলে তাদের অথরিটি হয়তো বলতে পারবে, আমার কাছে মনে হয়।
ওকে, পরবর্তী কমেন্ট সূর্যদেব, তিনি বলছেন আচ্ছা ভাই, সাকিব আর তামিম যদি বাংলাদেশ টিমে আর নাই খেলে তাহলে বাংলাদেশ টিম কতদূর যেতে পারবে? বাংলাদেশের কি উচিত না নতুন নতুন ডেবিউ না করিয়ে পরীক্ষিত প্লেয়ারদের গুরুত্ব দেয়া? এটা করলে ব্যালেন্সড একটা টিম গড়া সম্ভব। আর সাকিবের বিকল্প কি আদৌ কেউ হতে পারবেন? আশা করি অ্যান্সার পাবো। এক্সপেরিয়েন্সদের তিনি বলেছেন পরীক্ষিতদের নতুন নতুন ডেবিউ না করে, আপনারা নতুন নতুন ডেবিউ না করে নতুন মানে আসবে কোথা থেকে? সাকিব তামিমদের তো আলটিমেটলি একদিন যেতেই হবে। আপনি ধরেন কোনো সমালোচনা নাই, কোনো নেগেটিভিটি নাই, কোনো বোলিং অ্যাকশনের সমস্যা নাই, কোনো অবসর নাটক নাই, কিচ্ছু নাই, বাট আলটিমেটলি একটা সময় তো সাকিব এবং তামিমকে যেতেই হবে। তখন আপনারা যদি নতুন প্লেয়ার না উঠে আনেন তখন তো আপনি সাকিব তামিমের মতো না পান, অন্য তো পাবেন না, আপনি তো স্কোয়াড মেলানোর জন্য প্লেয়ার পাবেন না। পরীক্ষিতরা কতদিন খেলতে পারবে? সাকিব তামিম আছেও, মানে সাকিব তামিম নামই আছে, সাকিব বলুন, তানজিদ তামিম বলুন, আজিউল হাকিম তামিম আছে, তাদেরকে তো সুযোগ দিতে হবে, সেজন্য তাদের ডেবিউ করানোটা জরুরি। কিন্তু আবার তার একটা জায়গায় ভ্যালিড, তিনি যে পয়েন্টটা বলেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় আপনি কি সেই এক্সপেরিমেন্টটা করবেন কিনা। ধরুন বিপিএলে নতুন কেউ ভালো খেললো, লেটস সে আজিউল হক তামিম ভালো খেললেন, কিংবা আরো যারা নতুন, ইমন ভালো খেললেন, জিসান ভালো খেললেন, তাদেরকে কি আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডেবিউ করাবেন কিনা? যেটা আমরা তানজিদ তামিমের ক্ষেত্রে দেখেছিলাম, তার শুরুটা হয়েছিল ওয়ার্ল্ড কাপে, 50 ওভার ওয়ার্ল্ড কাপে, তিনি কিন্তু সেখানে ক্লিক করতে পারেননি এবং এটা ভয়ঙ্কর প্রেশারের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন এবং সেটার ইম্প্যাক্ট হয়তো এখনও কিছু কিছু রয়ে গেছে তার মধ্যে। তিনি যে ক্যালিবারের প্লেয়ার সেই অনুযায়ী কিন্তু তিনি আসলে ডেলিভার করতে পারছেন না ওভারঅল। হয়তো বা লাস্ট ম্যাচে তিনি টি-20তে 50 করেছেন, কিন্তু কনসিস্টেন্সির একটা অভাব আছে। এই জন্য এই কমেন্টটাকে আমি এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ মনে করি যে বিপিএলে কেউ পারফর্ম করলেই তাকে নেক্সট আইসিসির বিগ ইভেন্টে সুযোগ দেওয়াটা, সেটা হয়তো আসলে তাকে ঘরের মাঠে বা আন্তর্জাতিক ক্রিকেট খেলিয়ে আইসিসির মতো ইভেন্টে নিতে যাওয়া এটা রিস্কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি সাকিব তামিমের তো থাকছেই না, মানে অনেকটা মানে তামিম থাকছে না, সাকিবেরটা নিশ্চিত হবে, কিন্তু তারপর আপনি হচ্ছে একেবারে নতুন প্লেয়ার, আনকোরা প্লেয়ার, মানে জাস্ট এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে তুলে নিয়ে তারপর আইসিসি ইভেন্টে এভাবে না নিয়ে তার মাঝামাঝি অবস্থায় যারা আছে, যারা আসলে আন্তর্জাতিক খেলছে, তাদেরকে আপনি খেলাবেন। সো এখানে আপনার পুরনো এবং নতুনের মিশেলটা থেকে যাবে। কম এক্সপিরিয়েন্স এবং বেশি এক্সপিরিয়েন্স মুশফিক থাকবে, মাহমুদুল্লাহ থাকবে, আপনি লিটনের কথা বলেন, শান্ত, তারা তো এক্সপিরিয়েন্সড এখন, তাই না? তাদেরকে তো এখন আমরা এক্সপিরিয়েন্সের কাতারেই ধরি। এবং সেই সাথে যারা তাওহিদ হৃদয় বলেন, তারপরে যে তানজিদ তামিমের কথা, জাকির আলী অনেক, রিশাদ, এই যে মানে এখন মানে এই যে উঠতি মুখগুলো, এই মুখগুলোকে মানে যারা কিছুটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, হুট করে ওই যে যদি এখন আপনি ওই আজিজুল তামিম, ইমন, তাদেরকে জিসান, তাদেরকে তুলে আনেন, তাহলে এটা আসলে রিস্কি হয়ে যাবে। নিশ্চয়ই আপনি এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে রিশাদ বলুন, কিংবা তাওহিদ হৃদয় বলুন, নাহিদ রানা বলুন, জাকির আলী অনেক বলুন, এদেরকে কিন্তু গেল 1-2 বছরের মধ্যেই কিন্তু তাদেরকে প্রিপেয়ার করা শুরু হয়েছে এবং সেটা ইটস এ ভেরি গুড প্রসেস। এরকম আমরা সচরাচর দেখি না যে তাদেরকে বারে বারে সুযোগ দিয়ে যাওয়া, এই জিনিসটা নিউ। খারাপ করলেও আপনাকে যদি মনে করেন তার প্রতিভা আছে, তার ট্যালেন্ট আছে, তাকে কিন্তু সুযোগটা দিতে হবে। দেখুন ইতোপূর্বে বেশ কিছু প্লেয়ার কিন্তু আসলে জাতীয় দলে এসে চলে গিয়েছেন। আফিফের কথা বলতে পারি, শুরুটা কিন্তু চমৎকার করেছিলেন, তারপরে কিন্তু তিনি হারিয়ে গেলেন। এখন তিনি ফিরে এসেও সবশেষ সিরিজে কিন্তু নিজেকে প্রমাণ করতে পারলেন না। এখানেও যদি আরেকটু ট্যাকটিক্যালি বিসিবি হ্যান্ডেল করতো তাহলে হয়তো তার ক্যারিয়ারটা এখন যে হুমকির মুখে পড়েছে সেটা কিন্তু হতো না। তো এই জায়গাগুলোতে বিসিবির আরও স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে এবং সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে। ইটস এ পজিটিভ সাইন। একদম। সো আজকের ফ্রি হিট সেগমেন্ট আমাদের এই পর্যন্তই। অনেকগুলো প্রশ্ন ছিল আজকে আপনাদের এবং অনেকগুলোই পড়ার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করার জন্য। সপ্তাহে 3 দিন শনি সোম বুধ আমরা হাজির হয়ে যাচ্ছি ক্রিকেট শো নিয়ে, ক্রিকেটের আপডেট নিয়ে, এবং খেলা দেখতে এবং ক্রিকেটের আপডেট দেখতে টি স্পোর্টসে চোখ রাখবেন, ক্রিকেট শোতে চোখ রাখবেন এবং সব খেলা এনজয় করুন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।